মসজিদে আজান, এইটা শব্দ দূষণ এ তো চলছে বহু বছর ধরে, শত বছর ধরে। মানুষের এমন কিছু অসুবিধে হচ্ছে এইটা এর আগে শুনিনি। এখন এসে এই সমস্ত বিষয়গুলো শুনছি। আসলে আজানটা হলো মাইকে আজান দিয়ে সেই মহল্লার মানুষকে জানিয়ে দেন যে নামাজের সময় হয়েছে। সেই অনুযায়ী তারা মসজিদে চলে আসেন, নামাজ পড়েন, মসজিদে এসে পড়তে পারেন বা না এসেও পড়তে পারেন। এখন এটা 2-3 মিনিটের একটা ব্যাপার। আর আজানের যে ধ্বনি, সেইটা তো ডিজে বাজানোর মতো ব্যাপার নয়। সেটা একটা, যারা খুব খেয়াল করে শুনবেন দেখবেন যে যথেষ্ট আহ, সুমধুর সেই ধ্বনি। ফলে এইটা মানুষের খুব খারাপ লাগে। মানে যদি মানুষ যদি বায়াস না হয়, খুব খারাপ লাগারও কথা নয়, মানুষের খুব ডিস্টার্ব হয় এরকমও ব্যাপার নয়, শব্দ দূষণেরও ব্যাপার নয়। আর তারপরে বিষয়টা হচ্ছে যে আইনের কথাও বলছে, তারা বলছে যে আইন মেনে করছে তারা। হ্যাঁ, আমরা এটা জানি যে আইনে শব্দের মাত্রার একটা লিমিটেশন হাইকোর্ট করে দিয়েছিল। তো সেটা তারা বলতে পারে যে এত ডেসিমেল এর বেশি আপনারা চালাবেন না। এবং আমার মনে হয় এটা যদি প্রশাসন মসজিদগুলোকে যদি বলে, কোনো মসজিদ এটাতে আপত্তি করবে না, তারা এটা মেনে চলবেন। কিন্তু এরা খুলে নিতে বলছেন, অথবা পুলিশ দিয়ে, হ্যাঁ পুলিশ দিয়ে এটা খুলে দিচ্ছেন। আসলে এগুলো দিয়ে যেটা করার চেষ্টা করছে, তাতে মানুষের সুবিধের জন্য নয়, শব্দ দূষণ বন্ধ করার জন্য নয়, এরা এটা দেখাবার চেষ্টা করছে আমরা কতটা মুসলিম বিরোধী। কারণ তাদের যে সাপোর্টার, তাদের যে জনভিত্তি তারা তৈরি করেছে, একেবারেই একটা মুসলিম বিরোধিতা হচ্ছে তার মৌলিক জায়গা। মানে মূল জায়গা তাদের মুসলিম বিরোধিতা। এর মধ্যে অন্য এই দুর্নীতি বলুন, উন্নয়ন বলুন, এর কোনোটা কিছু নয়, ওইটাই হচ্ছে মূল ভিত্তি। ফলে সেই মূল ভিত্তিটাকে রক্ষা করবার জন্যে এই মানুষজনকে মুসলিম বিদ্বেষী, আরও বেশি মুসলিম বিদ্বেষী তৈরি করার জন্যে, সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর জন্য তারা এইগুলো করছেন। আমি মনে করি না না, এরা এবারের নির্বাচনে বুঝে গেছে যে একটা ক্লিয়ার কাট যে ম্যান্ডেট তারা পেয়েছে এরকম নয়। তারা দেখেছে যে বিরোধীদের ভোট এদের থেকে কম নয়, বরং বেশি। ফলে সেইটা আরও বেশি কনসলিডেটেড করার একটা প্রচেষ্টা তাদের রয়েছে। এবং এরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল ইতিমধ্যেই তারা দেখতে পাচ্ছেন যে তারা করতে পারছে না। শুভেন্দুবাবু ভেবেছিলেন, এসেই যেভাবে কথা বলেছিলেন, যে ধরুন একটা স্পেশাল প্যাকেজ দিয়েছিল অন্ধ্রপ্রদেশকে, নাইডুকে, আর বিহারকে, নীতিশ কুমারকে। আসলে এই প্যাকেজটা স্পেশাল প্যাকেজ, বিপুল অঙ্কের প্যাকেজ, এই প্যাকেজটা ছিল মোদির গদি রক্ষা করার জন্যে, মোদির প্রধানমন্ত্রী হওয়ার জন্যে। এখন এইটাতে শুভেন্দুবাবু ভেবেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়েছে, আমার জন্য বোধহয় এরকম বড় বড় প্যাকেজ দেবেন। কিন্তু কাজে নেমে বুঝেছেন যে ব্যাপারটা এইরকম নয়। ফলে দেখেছেন মহিলাদের জন্য বাসে বলেছিল ফ্রি, সে জায়গা থেকে ব্যাক আউট করছে। তারপরে এই যে অন্নপূর্ণা যোজনা 3,000 বলেছেন, এটাও কতক্ষণ, মানে এমনিতেই 2 কোটি বেশি লোককে লক্ষ্মী ভাণ্ডার দিত, এরা সেটা 1 কোটির মধ্যে রাখার চেষ্টা করছে। তারপরেও যারা পাবেন তাদের এখন ওইসব এনকোয়ারির নামে দেখবেন যে এর কতটা টিকবে, কদিন দেবে, যথেষ্ট সন্দেহ আছে। ফলে এই সব জায়গাতে বুঝেছে যে তাদের সাকসেস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই সেই 2 কোটি, মোদির যে প্রতিশ্রুতি, সমস্ত বিদেশি টাকা নিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ফেল করেছে, এও বুঝতে পারছে যে এরকমই ফেল করবে। ফলে একমাত্র উপায় হলো এই সাম্প্রদায়িকরণ, মেরুকরণ। ফলে সেটা তারাই সেটাই করছে। তিনি বলেছিলেন যে আমূলীকরণ হবে না এই বিজেপি, কিন্তু দেখা যাচ্ছে সেই তৃণমূল ভেঙে এনসিপিআই হয়েছে এবং ঋতব্রত পন্থী তৃণমূল
তারা এখন তৃণমূলীকরণ হবে না। আপনি যেটা দেখছেন যে 20টা এমপিকে নিয়ে এখন এনডিএ এনসিপিআই করেছে, আসলে এনডিএর ব্যাপার। আপনি এখানে দেখছেন ঋতুব্রতকে দিয়ে একটা তৈরি করেছে, ভেঙে চুরে যেভাবে করেছে, এটাও আসলে আলটিমেটলি আপনি এদের কার্যকলাপ দেখতে পাচ্ছেন। ফলে এরা এই যেগুলো বলছে, বা শ্রমিকবাবু একরকম বলছে বলে ব্যাকুব হয়ে যাচ্ছেন, কারণ তার কথা কেন্দ্রীয় সরকার যা করছে, এদিকে আপনার শুভেন্দুবাবু যা করছেন, তারা শ্রমিকবাবুর কোনো কথাই বলছে না, ফলে উনি ঢোক গিলছেন, বলছেন এটা ব্যতিক্রম। তা ব্যতিক্রম যদি এটা হয়, এই যে তৃণমূলীদের নিয়ে নেওয়া, তা এটা নিয়মে ব্যতিক্রম থাকে, কিন্তু কখনো কোনো নিয়ম কি ব্যতিক্রম দিয়ে শুরু হয়? দেখেছেন কখনো ব্যতিক্রম দিয়ে শুরু হয়? ফলে বিজেপির লোকজন আপনি দেখবেন একেবারে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত, এদের কোনো কথাতে যে বিশ্বাস করবে, যে ভরসা করবে, এই লক্ষ্মীর ভাণ্ডারওয়ালারা এখন কান্নাকাটি করছেন, বিশ্বাস ভরসা করলে ডুবতে হবে। কিন্তু বিজেপি তো বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। আপনার কি তাই মনে হচ্ছে এই রাজ্যে কেউই কোনো জায়গাতেই আজকে কথা বলতে পারছেন না? পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েতে গিয়ে তারা রেগুলার কাজকর্ম করতে পারছেন না। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা জায়গায় একটা এত বেশি ভয়ের আবহাওয়া। তৃণমূলের আমলেও সন্ত্রাস ছিল, এরাও পুলিশি নির্যাতন করেছে, নানা রকম করেছে এদের ক্যাডাররা, কিন্তু এতটা ভয়ের রাজত্ব ওরা কায়েম করতে পারেনি। মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে থাকলেও পারেনি, কিন্তু শুভেন্দুবাবু এই 1-2 মাসের মধ্যে, বা বিজেপি এখানে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে যে কেউ আসলে মন খুলে কথা বলতে পারছে না। মানে এটা যদি বলেন, আমাদের ক্ষেত্রেও তাই। আমরাও যে ভাব এবং ভাষাতে আগে কথা বলতাম, বা আমার মতো যারা, তারাও দেখবেন অনেকটা সংযত হয়েছে। আমার মতো লোক 2-4 জনের কথা বলছি, কিন্তু অনেকেই কথাই বলছেন না। ফলে ভয় আউট নয়, ভয় আরও বেশি জাঁকিয়ে বসেছে। আগামী দিনে এই বিজেপি সরকার বা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আগামীতে 29 ভোট আছে, কি বলছেন? শোনেন, আমার যেটা ধারণা, কেন্দ্রে 29-এ বিজেপি কোনো ক্রমেই ক্ষমতা আসবে না। এখানে কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বাধীন একটা জোট, তারা ক্ষমতা দখল করবে। আর পশ্চিমবঙ্গের যদি কথা বলেন, ওই বলে না মেড়া কোনে খুঁটোর জোরে, এখন শুভেন্দু তো কেন্দ্রের জোরে এই সমস্ত করে যাচ্ছে। আসলে তো তার 4 পয়সা দাম নেই। মানে তার যে ভাব ভাষা, যেভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রী, তাতে যে কেউ বুঝতে পারছেন যে এটা একেবারে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে কেন্দ্রে যদি এদিক ওদিক হয়ে যায়, তো রাজ্য সরকার নিয়ে কাউকে ভাবতে হবে না, ওই এমনিতেই কোত্থেকে কোথায় কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে, তার কোনো ঠিক নেই। ফলে মানুষকে কিছুদিন একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, এইটা নিয়ে খুব বেশি দিন এরকম একটা দুরবস্থার মধ্যে থাকতে হবে বলে আমার অন্তত মনে হয় না।